আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকের ক্লাসের শুরুতেই জানাই তোমাদেরকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা যা যা জানবো প্রথমে আমরা সেটা জেনে নিই। তাহলে আমরা জানবো আজকে রসায়ন প্রথম পত্র থেকে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ টপিকসটা আছে সেটা অর্থাৎ বর্ণালী মিতি। তাহলে বর্ণালী মিতি নিয়ে দুটো ক্লাস থাকবে, তার মধ্যে আজকের প্রথম ক্লাসে আমি আলোচনা করব বর্ণালী কি, বর্ণালী শ্রেণী বিভাগগুলো, বর্ণালী কেন সৃষ্টি হচ্ছে, বর্ণালীর সাহায্যে আমরা কিভাবে মৌল শনাক্তকরণ করতে পারি এবং রেখা বর্ণালীর সাহায্যে বর্ণালীর কিছু গাণিতিক সমস্যা। তো শুরু করা যাক আজকের ক্লাস। তার শুরুতেই দেখো বর্ণালীর সংজ্ঞাটা দেওয়া আছে, তড়িৎচুম্বকীয় বর্ণালী বা বর্ণালী কি। তাহলে দেখো আমরা জানি আলো হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় বর্ণালী। তাহলে সূর্যের আলোকে যখন কোনো প্রিজমের মধ্য দিয়ে পাঠানো হয় তখন দেখা যায় ওই বর্ণহীন সূর্যের আলো বিভিন্ন বর্ণে বিভক্ত হয়ে একটা আলোর সমষ্টি তৈরি করে। এই যে আলোর সমষ্টি বা সমাবেশ তৈরি করলো সেটাকে আমরা বলবো বর্ণালী বা তড়িৎচুম্বকীয় বর্ণালী। এখন দেখো তোমরা জানো যে নিশ্চয় আলো তরঙ্গের আকারে নির্গত হয়। যেহেতু আলো এক ধরনের তরঙ্গ, সেজন্য আমরা তরঙ্গ সম্পর্কিত কিছু গাণিতিক কিছু রাশি পরিচয়টা আগে জেনে নিই। তাহলে দেখো তরঙ্গ সম্পর্কিত কয়েকটি রাশির পরিচয়ের মধ্যে শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি? তোমরা নিশ্চয়ই জানো যে একটা পূর্ণ তরঙ্গ কালে অর্থাৎ পূর্ণ স্পন্দনের সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। যেমন আমি এখানে একটা ছবি দিয়েছি, দেখো ছবিটাতে কি আছে, দেখো একটা তরঙ্গ শুরু হচ্ছে এখান থেকে, একটা সর্বোচ্চ বিন্দুতে গেছে, সেখান থেকে আবার সর্বনিম্ন বিন্দুতে এসে আবার যেখানে শুরু হয়েছিল সেখানে আবার ফিরে আসছে। ঠিক আছে, তাহলে এই যে একটা পূর্ণ তরঙ্গ, এই পূর্ণ তরঙ্গে সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করার অন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে পরপর দুইটা তরঙ্গ শীর্ষ। দেখো এটা, এই দুটো হচ্ছে তরঙ্গ শীর্ষ, তাহলে এই দুইটা তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। যদি আমাদের তরঙ্গদৈর্ঘ্য বড় হয় তখন সেক্ষেত্রে সেন্টিমিটার অথবা মাইক্রোমিটার, এবং তরঙ্গদৈর্ঘ্য যদি ছোট হয় তখন সেক্ষেত্রে ন্যানোমিটার বা অ্যাংস্ট্রম একক ব্যবহৃত হয়। তাহলে এখানে দেখো বিভিন্ন ধরনের এককের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, সেই সম্পর্কটা তোমরা ভালো করে দেখে নিও। এরপর আসছে তরঙ্গ বেগ। তো বেগ মানে হচ্ছে কি একক সময় অতিক্রান্ত দূরত্ব। তার তরঙ্গ বেগ মানে হচ্ছে দেখো কোন একটি তরঙ্গ কোন মাধ্যমে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা বলবো ওই মাধ্যমে তরঙ্গ বেগ। তার তরঙ্গ বেগকে, যদিও আমরা বেগকে ভি দিয়ে প্রকাশ করি, কিন্তু এক্ষেত্রে তরঙ্গ বেগকে আমরা সি দিয়ে প্রকাশ করব। এবং তরঙ্গ বেগের একক হচ্ছে দেখো সেন্টিমিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড। এরপর আসা যাক কম্পাঙ্ক। তো কম্পাঙ্ক হচ্ছে কি যে তরঙ্গ সঞ্চালনকারী কোন একটি কণা প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এটাকে নিউ দিয়ে প্রকাশ করা হয় এবং নিউ এর একক হচ্ছে হার্টজ, অথবা এটাকে পার সেকেন্ড বলা হয়, সাইকেল পার সেকেন্ড। এখন আসো আমরা একটা সম্পর্ক দেখে নিই, সে সম্পর্কটা হচ্ছে তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো আমরা ফিজিক্স একসময় পড়েছিলাম ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে এক্ষেত্রে আমাদের ভি এর পরিবর্তে ব্যবহার করতে হয়েছে সি এবং এফ এর পরিবর্তে ব্যবহার করতে হয়েছে নিউ। তাহলে এক্ষেত্রে আমরা সূত্রটা বলবো সি ইকুয়ালস টু হচ্ছে নিউ ল্যামডা। এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে যেহেতু আলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেই জন্য আমরা এক্ষেত্রে জানি যে আলোর বেগ সি ইকুয়ালস টু হচ্ছে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখন যদি আমি এক্ষেত্রে নিউ ল্যামডা ইকুয়ালস টু যদি এটা লিখি, তাহলে সেক্ষেত্রে পক্ষান্ত করে আমরা পাচ্ছি নিউ ইকুয়ালস টু 3 × 10⁻10 ডিভাইড বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে এখন দেখো যেহেতু সি এর মান, এটা যেহেতু একটা ধ্রুব মান, তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে নিউ ইকুয়ালস টু কে অথবা সি, যেহেতু একটা ধ্রুব, সি ইন্টু 1/ল্যামডা। তাহলে সমানের পরে যদি ধ্রুবক থাকে সেক্ষেত্রে আমরা সমানুপাতিক ব্যবহার করতে পারি। তাহলে বলা যায় যে নিউ সমানুপাতিক 1/ল্যামডা। ঠিক আছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি এগুলো হচ্ছে পরস্পর বিপরীত ব্যস্তানুপাতিক। যদি তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয় তখন সেক্ষেত্রে তার কম্পাঙ্ক বেশি হবে, এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি বড় হয় তখন সেক্ষেত্রে তার কম্পাঙ্ক কম হবে। এরপর আসা যাক তরঙ্গ সংখ্যা। তাহলে প্রতি একক দূরত্বে যতগুলো পূর্ণ স্পন্দন বা কম্পন সম্পন্ন হবে তাকে আমরা বলবো তরঙ্গ সংখ্যা। যেমন ধরো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এই 10 সেন্টিমিটার দূরত্বের মধ্যে প্রতি 1 সেন্টিমিটার দূরত্বে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে সেটাকে আমরা বলবো তরঙ্গ সংখ্যা।
তরঙ্গ সংখ্যাকে নিউবার দিয়ে প্রকাশ করা হয় এবং নিউবারের একক হচ্ছে দেখো সেন্টিমিটার ইনভার্স বা মিটার ইনভার্স। তো এরপর আসে তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক এবং আলোর বেগের মধ্যে একটা সম্পর্ক। তাহলে সম্পর্কটা হচ্ছে নিউবার ইকুয়ালস টু 1/ল্যামডা। তাহলে দেখো আমরা এর আগে সমীকরণটা পড়েছিলাম যে সি ইকুয়ালস টু নিউ ল্যামডা, বা এখান থেকে আমরা পক্ষান্তর করে পাচ্ছি ল্যামডা ইকুয়ালস টু সি বাই নিউ, বা এখানে এটাকে যদি আমরা ব্যস্ত করি তাহলে ব্যস্তকরণের পরে আমরা পাবো 1/ল্যামডা ইকুয়ালস টু নিউ বাই সি। তাহলে 1/ল্যামডা ইকুয়ালস টু কি দেখো তো নিউবার, তাহলে নিউবার ইকুয়ালস টু আমরা বলতে পারি 1/ল্যামডা বা নিউ বাই সি। অর্থাৎ যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্যকে বিপরীত রাশি নিই তখন সেক্ষেত্রে আমরা তরঙ্গ সংখ্যা পাবো, অথবা যদি আমরা ফ্রিকোয়েন্সিকে সি দিয়ে ভাগ করি অর্থাৎ আলোর বেগ দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে পারবো। তাহলে এই যে দুইটা সমীকরণ আমরা দেখলাম, এই সমীকরণগুলো আমাদের কি কাজে লাগবে আমরা দেখিনি। অর্থাৎ আমাদের পরীক্ষায় দেখা যায় তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় বা কম্পাঙ্ক নির্ণয় সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা আমাদের সিকিউতে বা এমসিকিউতে দিতে পারে। বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে যে এমসিকিউতে এই প্রশ্নগুলো দিচ্ছে। তো আসা যাক এদের মধ্যে। দেখো আমি এখানে আমার স্ক্রিনের মধ্যে তোমরা 6টা ম্যাথ দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। তো দেখো দেওয়া আছে যে রাস্তা ট্রাফিক সিগন্যালে হলুদ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 575 ন্যানোমিটার হলে এর কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা কত। তার আমাদের তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডার মান দেওয়া আছে, আমাদেরকে নিউ এবং নিউবার নির্ণয় করতে হবে। এক্ষেত্রে দেখো আমাদের সি এর মান কিন্তু দেওয়া নেই, তাহলে সি এর মানটা আমাদের মাথার মধ্যে দেওয়া আছে, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে। তা সি ইকুয়ালস টু হচ্ছে 3 × 10⁸ সেন্টিমিটার অথবা 3 × 10⁻10 3 × 10⁸ মিটার অথবা 3 × 10⁻10 সেন্টিমিটার। তাহলে আমরা এই ন্যানোমিটারটাকে হয় সেন্টিমিটার বা মিটার যে কোনো একটা এককে পরিণত করব। যে কোনো একটা এককে পরিণত করার পরে যদি আমরা সি কে ল্যামডা দিয়ে ভাগ করি তাহলে আমরা সেক্ষেত্রে কি পাবো দেখো তো নিউ। যেহেতু সি ইকুয়ালস টু আমরা এর আগে সমীকরণটা পড়েছিলাম কি দেখো তো সি ইকুয়ালস টু হচ্ছে নিউ ল্যামডা। তাহলে আমাদের এখন যেহেতু নিউ নির্ণয় করতে হচ্ছে তাহলে নিউ ইকুয়ালস টু হবে কি সি বাই ল্যামডা। তাহলে আমরা আলোর বেগ যেটা আছে সেটাকে ল্যামডা দিয়ে ভাগ করে দিলেই আমরা ফ্রিকোয়েন্সির মান পেয়ে যাব। ঠিক আছে। আবার তরঙ্গ সংখ্যা যেহেতু নির্ণয় করতে বলা আছে, তরঙ্গ সংখ্যা ইকুয়ালস টু কি নিউ বার ইকুয়ালস টু 1/ল্যামডা। তাহলে আমরা যে ল্যামডাটা নির্ণয় করেছি সেটাকে 1 অর্থাৎ ব্যস্ত করলে আমরা সেক্ষেত্রে তরঙ্গ সংখ্যাটা নির্ণয় করতে পারবো, অথবা নিউ বাই সি অর্থাৎ ফ্রিকোয়েন্সি যেটা নির্ণয় করছি, কম্পাঙ্ক যেটা নির্ণয় করছি সেটাকে আলোর বেগ দিয়ে ভাগ করলে আমরা তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে পারবো। ঠিক আছে। তাহলে এখানে বাকি যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো অনেক প্রায় একই সূত্র দিয়ে এই ম্যাথগুলো তোমাদের আগামীকালে কাজ থাকবে, এবং এদের মধ্যে আগামীকাল ক্লাসে আমাকে কমপক্ষে 2টা ম্যাথ করে দেখাবে এবং বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। যদি কোনো ম্যাথ বুঝতে সমস্যা হয় বা না পারো তাহলে আমাকে ক্লাসে অবহিত করবে, আমি চেষ্টা করবো এগুলো তোমাদেরকে ম্যানুয়ালি করে দিতে। তো আসি এরপরের টপিকস। আমরা এরপরে পড়ব বর্ণালীর শ্রেণীবিভাগ। তাহলে বর্ণালীগুলোকে মূলত তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে দুই ভাগে ভাগ করে, বিকিরণ বা উজ্জ্বল বর্ণালী এবং আরেকটা হচ্ছে শোষণ বা ডার্ক বর্ণালী। এখন আসা যাক এইগুলো কি জিনিস। তাহলে আমরা জানি বর্ণালীর সৃষ্টি হয় মূলত ইলেকট্রনের স্থানান্তরের কারণে, অর্থাৎ এক শক্তি স্তর থেকে যখন ইলেকট্রন অন্য শক্তি স্তরে যায় তখন সেক্ষেত্রে তারা শক্তি শোষণ বা বিকিরণ করে। তাহলে এই যে শক্তি শোষণ করছে না বিকিরণ করছে সেটার উপর ভিত্তি করে আমরা বর্ণালীকে দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে দেখো প্রথমে আসি বিকিরণ বর্ণালী। তাহলে যখন ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে তখন সেক্ষেত্রে তারা কি করবে শক্তির বিকিরণ করবে। এই যে বিকিরিত হলো শক্তিটা, সে বিকিরিত শক্তি বা বিকিরিত আলোটাকে যদি আমরা স্পেকট্রোমিটার বলতে বোঝায় বর্ণালীমিতি যন্ত্র অর্থাৎ বর্ণালী মাপক যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে আমরা বর্ণালীকে বিশ্লেষণ করব বা বর্ণালী পরিমাপ করব। তাই সে বিশ্লেষণ করলে আমরা যে উজ্জ্বল রেখার সমষ্টি পাবো তাকে বলবো বিকিরণ বর্ণালী। অর্থাৎ যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসবে তারা যে শক্তিটা বিকিরণ করবে বা যে আলোটা বিকিরণ করবে সেটাকে যদি আমরা বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করি তখন যে উজ্জ্বল রেখা সমষ্টি পাবো তাকে আমরা বলবো বিকিরণ বর্ণালী। এগুলো সাধারণত উজ্জ্বল হয়। আর শোষণ বর্ণালীটা দেখো যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে চাইবে তখন এদের মধ্যে যে শক্তির পার্থক্য আছে সেই পার্থক্যের পরিমাণ শক্তি যদি কোনো ইলেকট্রন শোষণ করতে পারে তখন তারা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারবে। তাহলে এই সময় নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় যেহেতু শক্তির শোষণ ঘটে সেজন্য তারা কোনো কিছু বিকিরণ করে না বলে আমরা এক্ষেত্রে যে বর্ণালী পাবো সেটাকে বলবো
শোষণ বর্ণালী, এবং শোষণ বর্ণালীগুলো সাধারণত অন্ধকার হয়ে থাকে। যেহেতু এক্ষেত্রে আলোর বিকিরণ ঘটে না, সেজন্য আমরা অন্ধকার বর্ণালী পাবো বা কালো কিছু রেখা পাবো। এখন আসি রেখা বর্ণালী কি। তো রেখা বর্ণালীটা দেখো, নিম্নচাপে কোনো গ্যাসের মধ্য দিয়ে যদি আমরা কোনো বৈদ্যুতিক ডিসচার্জ বা তড়িৎচুম্বকীয় রশ্মি চালনা করি, তাহলে সেক্ষেত্রে পরমাণুর ইলেকট্রনগুলো উত্তেজিত হয়, এবং সেই উত্তেজিত ইলেকট্রনগুলো যখন উচ্চ শক্তি স্তর থেকে পুনরায় নিম্ন শক্তি স্তরে নেমে আসে, অর্থাৎ পুনরায় যখন স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হয়, তখন তারা কিছু রশ্মি বিকিরণ করে। এই রশ্মিগুলোকে আমরা বলছি রেখা বর্ণালী। ঠিক আছে, এই রশ্মিগুলো সাধারণত বেনিয়া সহকল, অর্থাৎ 7টা কালারের হয়, এবং এগুলোকে আমরা রেখা বর্ণালী হিসেবেই চিনি। এরপর আসা যাক পারমাণবিক বর্ণালী। তাহলে পারমাণবিক বর্ণালীটা কি? দেখো, পরমাণু থেকে যে বর্ণালী সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো পারমাণবিক বর্ণালী। অর্থাৎ যখন কোনো বস্তুকণা বা পরমাণু কোনো তড়িৎচুম্বকীয় রশ্মি শোষণ বা বিকিরণ করবে, তখন যে বর্ণালী রেখা সৃষ্টি হবে তাকে আমরা বলবো পারমাণবিক বর্ণালী। তার শোষণ বা বিকিরণের উপর ভিত্তি করে আমরা বর্ণালীগুলোকে দুই ভাগে ভাগ করব, পারমাণবিক শোষণ বর্ণালী এবং পারমাণবিক বিকিরণ বর্ণালী। যেমন যদি কোনো ইলেকট্রন তড়িৎচুম্বকীয় রশ্মি শোষণ করে, তখন সেক্ষেত্রে তাদের যে সেই শোষিত শক্তি নিয়ে যদি আমরা স্পেকট্রোমিটারে বিশ্লেষণ করি, তখন নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে কিছু রেখাযুক্ত বর্ণালী পাবো। যদি শোষণ হয় তখন সেক্ষেত্রে কালো রেখা, এবং যদি বিকিরণ হয় তখন সেক্ষেত্রে আমরা কিছু উজ্জ্বল রেখা পাবো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই যে রেখা বর্ণালী বা পারমাণবিক বর্ণালীগুলো পড়লাম, এগুলো কেন, এগুলো আমাদের কি কাজে আসবে? এখন ধরো তুমি ল্যাবের মধ্যে কাজ করছো, তুমি কোনো একজন বড় সায়েন্টিস্ট, তোমাকে একটা নমুনা দেওয়া হলো, সেই নমুনায় কোন কোন মৌলিক পদার্থ আছে সেটা তুমি জানো না। এখন তোমাকে জানার জন্য কি করতে হবে? এই যে ওই নমুনার রেখা বর্ণালী দেখতে হবে। তাহলে রেখা বর্ণালী দেখে তুমি কোনো একটা মৌলকে শনাক্ত করতে পারবে, কারণ প্রত্যেকটা মৌলের রেখা বর্ণালী সাধারণত পৃথক হয়। যেমন তোমরা আগে পড়েছো যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে পরমাণুর একটা নিজস্ব ধর্ম। পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে, এদের মধ্যে এমন কোনো মৌল নিশ্চয়ই নেই যে আমরা যেখানে 2টা বা ততোধিক মৌলের পারমাণবিক সংখ্যা একই পাবো। অর্থাৎ প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যায় বা প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন হয়। কাজে আমরা যদি কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা জেনে থাকি, তাহলে সেই মৌলটাকে আমরা চিনতে পারি। যেমন ধরো, তোমাকে বলা হলো যে পি একটি মৌল যার পারমাণবিক সংখ্যা 19, তাহলে তোমরা বুঝে যাচ্ছ যে পারমাণবিক সংখ্যা 19 হচ্ছে পটাশিয়ামের। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমরা কোনো একটা মৌলের রেখা বর্ণালী চিনতে পারি, তাহলে সেই রেখা বর্ণালী থেকে আমরা ওই মৌলটা সম্পর্কে ধারণা পেয়ে যাব। সেজন্য আমাদেরকে রেখা বর্ণালী জানতে হবে। এখন আর প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা মৌলের রেখা বর্ণালীগুলো পৃথক হচ্ছে কেন, অথবা স্বতন্ত্র হয় কেন? তাহলে এর কারণ উত্তরটা একটু দেখিনি। এ পর্যন্ত যে মৌলগুলো আবিষ্কার করা হয়েছে, তাদের সবারই পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা দেখো ভিন্ন ভিন্ন, অর্থাৎ প্রতিটি মৌলের ইলেকট্রন বিন্যাসও পৃথক। ফলে গ্যাসীয় অবস্থায় মৌলের উপর যে তড়িৎচুম্বকীয় বিকিরণ বা তড়িৎচুম্বকীয় রশ্মি যদি আমরা আপতিত করি, তখন সেক্ষেত্রে পরমাণু সমূহের ইলেকট্রনীয় কাঠামোর ভিন্নতার কারণে বিভিন্ন ইলেকট্রন বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের রেডিয়েশন শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে চলে যায়, এবং সেখান থেকে যখন পুনরায় শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে, তখন এই বিকিরিত রশ্মিকে যদি আমরা স্পেকট্রোমিটারে বিশ্লেষণ করি, তখন বিভিন্ন ধরনের রেখা বর্ণালী পাবো। এখন যেহেতু বিভিন্ন মৌলের ইলেকট্রন পৃথক পৃথক তরঙ্গদৈর্ঘ্যের রেডিয়েশন শোষণ করে, তাই তাদের রেখা বর্ণালীগুলো পৃথক হয়, অর্থাৎ প্রত্যেকটা মৌলের রেখা বর্ণালীগুলো স্বতন্ত্র হয়। এখন আসি এই কঠিন কথাটার মানে কি। এখন দেখো, কঠিন কথাটার মানে হলো প্রত্যেকটা মৌলের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন, যে কারণে ওই নিউক্লিয়াসের সাথে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে বা বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে, তাদের আকর্ষণও ভিন্ন ভিন্ন হয়। যেমন উদাহরণ হিসেবে আমি বলতে পারি, হাইড্রোজেন, তার নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে একটা, কাজে ওই সর্বশেষ শক্তি স্তর, তার যেহেতু শক্তি স্তর একটাই, তাহলে এই সর্বশেষ শক্তি স্তরে থাকা একটা ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব যেহেতু কম, সেজন্য আকর্ষণ অনেক বেশি। এই জন্য যদি ওই ইলেকট্রনটি উচ্চ শক্তি স্তরে যেতে চায়, তাহলে তাকে অবশ্যই বেশি পরিমাণ শক্তি শোষণ করতে হবে। আবার দেখো, যদি আমি সোডিয়ামের ক্ষেত্রে ধরি বা পটাশিয়ামের ক্ষেত্রে ধরি, তাহলে দেখো পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা যদি উচ্চ শক্তি স্তরে যেতে চায়, তাহলে পটাশিয়ামের বেলা শক্তি স্তর আছে কয়টা? 4টা। তো যেহেতু পটাশিয়ামের শক্তি স্তর 4টা, কাজে ওই সর্বশেষ চতুর্থ শক্তি স্তরে থাকা সর্বশেষ ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব বেশি, ফলে আকর্ষণ কিছুটা কম হয়। তো কম হয় বলে সেক্ষেত্রে দেখা যাবে পটাশিয়ামের ইলেকট্রনকে
কম পরিমাণ শক্তি শোষণ করতে হবে উচ্চ শক্তি স্তরে যাওয়ার জন্য। ঠিক আছে, এই কারণে দেখা যাচ্ছে যেহেতু এক একটা মৌলের ইলেকট্রনকে এক এক পরিমাণে শক্তি শোষণ করে উপরের লাফ দিয়ে উপরের স্তরে যেতে হয়, তখন তারা এক একজন এক এক পরিমাণ শক্তি শোষণ করবে বা বিকিরণ করার সময় এক একটা মৌল এক এক পরিমাণে শক্তি বিকিরণ করে। সেই জন্য দেখা যায় প্রত্যেকটা মৌলের রেখা বর্ণালীগুলো পৃথক হয়। ঠিক আছে, এবং এই রেখা বর্ণালীর সাহায্যে আমরা মৌলকে শনাক্ত করতে পারি। এখন মৌল শনাক্ত করব কিভাবে? ঠিক আছে, তাহলে রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্ত করার উপায়টা একটু দেখে নিই আমরা। তাহলে দেখো, মৌল বা মৌলিক পদার্থগুলোকে শনাক্ত করার জন্য পারমাণবিক বর্ণালী মিতি হচ্ছে একটা উত্তম পদ্ধতি। পারমাণবিক বর্ণালীতে অসংখ্য সূক্ষ্ম বিভক্তকৃত রেখা উপস্থিত থাকে, কিন্তু নমুনার মধ্যে যদি আমরা ওই মৌলের পরিমাণ কমাতে থাকি তখন দেখা যাবে যে অসংখ্য বর্ণালীর রেখার মধ্য থেকে কিছু কিছু রেখা উধাও হয়ে যায় এবং কিছু রেখা নাছোড়বান্দার মতো শেষ পর্যন্ত টিকে থাকে। এই রেখাগুলোকে বলা হয় নাছোড় রেখা। কাজে কোনো মৌল শনাক্তকরণের সময় এই নাছোড় রেখাগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এক একটা মৌলের জন্য এক একটা বৈশিষ্ট্যযুক্ত নাছোড় রেখা পাওয়া যায়। এই জন্য একটি আদর্শ বর্ণালীর সাথে কোনো পরমাণুর নাছোড় রেখাগুলোকে যদি আমরা তুলনা করি, যেমন আমরা বাজারে RU এর পূর্ণ নামটা হচ্ছে দেখো রেইস আলটিমস, তাহলে এই RU নামে একটা পাউডার পাওয়া যায়। এই পাউডারের মধ্যে কমপক্ষে 50টি মৌলিক পদার্থ থাকে। কাজে ওই RU পাউডারটাকে যদি আমরা উত্তেজিত করি তখন সেক্ষেত্রে কেবল সে নাছোড় রেখাগুলোর বর্ণালী বিকিরণ করবে। তাই কোনো একটি নমুনার নাছোড় বর্ণালীগুলোকে যদি আমরা আদর্শ RU পাউডারের বর্ণালীর পাশাপাশি স্থাপন করি তখন ওই নমুনায় যে কয়টি পরমাণু আছে সেটাকে আমরা শনাক্ত করতে পারবো। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি একটু সহজভাবে ব্যাখ্যা করতে যাই, তাহলে দেখো আমাদের বর্ণালীতে বিভিন্ন পরমাণু বর্ণালীতে অসংখ্য রেখা থাকে, কিন্তু আমরা যদি নমুনার পরিমাণ কমিয়ে ফেলি তাহলে দেখবো যে বর্ণালীর রেখাগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে, কিন্তু একটা রেখা নাছোড় রেখা, একটা রেখা শেষ পর্যন্ত টিকে থাকে, যে রেখাটাকে বলা হয় নাছোড় রেখা। এবং ওই রেখার সাহায্যে আমরা মূলত কোনো পরমাণুকে বা কোনো একটা মৌলকে শনাক্ত করতে পারি। কারণ আমরা ধরো যে রেখা বর্ণালী সাহায্যে যখন কোনো মৌল শনাক্ত করতে যাই তখন একটা আদর্শ হিসেবে RU পাউডার নামক একটা মিশ্রণ ব্যবহার করি, যে পাউডারের মধ্যে প্রায় 50টি মৌলিক পদার্থ মিশ্রিত থাকে। কাজে RU পাউডারকে উদ্দীপিত করলে বা উত্তেজিত করলে আমরা প্রত্যেকটা মৌলের জন্য পৃথক পৃথক বর্ণের কিছু রেখা পাবো। তাহলে আমরা যে নমুনাটা আমাদেরকে দেওয়া আছে সেই নমুনার রেখা এবং RU পাউডারের রেখা, এই রেখাগুলোকে মিলিয়ে আমরা দেখব যে কোন কোন রেখাগুলো মিলে যায়, অর্থাৎ কোন কোন কালারগুলো মিলে যাচ্ছে। তাহলে মিলে গেলে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের ওই নমুনার মধ্যে কোন কোন মৌল আছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্তই রাখি। আগামীকালের ক্লাসে আমরা হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী এবং এখান থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। ঠিক আছে, তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই অবশ্যই পড়াশোনার মধ্যে থেকো। আর অবশ্যই ক্লাসের প্রতি তোমরা সচেতন থেকো। ক্লাসে উপস্থিতি যথেষ্ট কম মনে হচ্ছে, আশা করব আগামী দিন থেকে তোমরা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকবে। তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল। খোদা হাফেজ।